আজকে আপনাদেরকে একটা তিক্ত সত্য কথা বলি। আমাদের মধ্যে চারপাশে দেখবেন অনেক মানুষ আছে যারা ক্রিয়েটিভ কাজের মধ্যে ইনভলভ হইতে চায়, ছবি আঁকতে চায়, কন্টেন্ট ক্রিয়েট করতে চায় কিংবা ফিল্ম বানাতে চায়, কিন্তু তাদের অনেকের মধ্যে একটা পারফেক্ট হওয়ার প্রবণতা আছে। ওনাকে পারফেক্ট হইতেই হবে, নাহলে মানুষ কি ভাববে, এই যে অন্য কি ভাববে, এটা দেওয়া যাবে কিনা, এটা মানুষের সাথে শেয়ার করার যোগ্য কিনা। আর এটা করতে করতে তারা নিজেদেরকে এক প্রকার গুটিয়ে রাখে। আমাদের বর্তমান দুনিয়াতে বেশিরভাগ মানুষই এই সমস্যাটা আক্রান্ত। আপনার মধ্যেও যদি এই ধরনের সমস্যাটা থাকে, তাহলে আপনার জন্য আজকে আমি একটা বুক রিভিউ নিয়ে আসছি। সেটা হচ্ছে অস্টিন ক্লেয়নের শো ইওর ওয়ার্ক বইটা। এই বইটা আমার জন্য একটা খুব ভালো সময় আসছে। আমি বিগত প্রায় 4 থেকে 5 মাস কোনো রকম ইউটিউবে ভিডিও দেই নাই। কেন? আমার একটা লাইট লাগবে, আমার একটা মাইক লাগবে, আমার একটা অমুক লাগবে, আমার একটা তমুক লাগবে। এই যে একটা পারফেকশনিজম, এটা না থাকলে আমার এই সমস্যা, ওটা না থাকলে আমার এই সমস্যা, এটা না থাকলে আমাকে ওরকম দেখাবে, এই যে চিন্তাটা, এটা আমাকে প্রতিনিয়ত খালি পিছাইতে আসে। আবার একটা জিনিস আনি, ওটা দিয়ে চেক করি, চেক করার পর আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হচ্ছে না। আবার আরেকটা জিনিস আনি, পারফেক্ট হচ্ছে না। এই যেভাবে টাকার জন্য ওয়েট করা এবং টাকা দিয়ে সেই জিনিসটা কিনা, এটা করতে করতে আমার কন্টেন্ট ক্রিয়েশন এক প্রকার মাথায় উঠে গেছে। এবং এই সময় আমার কাছে এই বইটা আসে। এই বইটা না পড়লে হয়তো আমার আরও 2 মাস পর বানানো হতো, কিংবা দেখা যেত আর কোনো কন্টেন্টও ক্রিয়েট করা হইতো না। সেই জন্য আপনাদের যদি মনে হয় আপনিও প্রচুর পরিমাণে প্রোক্রেস্টিনেশনে আছেন, আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক এক প্রকার মাথায় উঠে যাচ্ছে, আপনি নিজেকে প্রতিনিয়ত পারফেক্ট হওয়ার ফাঁদে পড়ে যাচ্ছেন, তাহলে মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখেন। এই বইটাতে টোটাল 10টা লেসন আছে। এই 10টা লেসন স্টেপ বাই স্টেপ আপনার সাথে আমরা আলোচনা করব। এই বইটার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু বি এ জিনিয়াস। একটা জিনিস আপনি হয়তো খেয়াল করবেন, আপনার যে ক্রিয়েটিভ জার্নি কিংবা আপনি কোনো কিছু শিখতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করতেছেন কিংবা পড়াশোনা করাচ্ছেন, আপনার মার্কেটিং করা দরকার, এসব ক্ষেত্রে দেখা যায় আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে মানুষ কি বলবে, কিংবা আমি হয়তো এনাফ পরিমাণ জানি না, অন্যের চেয়ে আমি অনেক কম জানি। কারণ আপনি যাদেরকে ফলো করতেছেন তারা অনেক বছরের ডেডিকেশন দিয়ে মার্কেটে অলরেডি প্রতিষ্ঠিত। আপনি তাদেরকে ফলো করে করে নিজেকে ওদের কাঠামোতে চিন্তা করে অনেক হীনমন্যতায় ভোগেন এবং আপনি নিজেকে শেয়ার করা থেকে বিরত থাকেন। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনি প্রতিবারই জিরো থেকে স্টার্ট করেন। আপনার যে মানুষের সাথে এঙ্গেজমেন্ট কিংবা আপনাকে দেখে অন্যরাও মোটিভেট হতে পারে, এই ব্যাপারটাতে আপনি যান না। তো লেখক এখানে বলতে চাইছেন যে কাউকে যদি শিখাইতে হয় বা কারোর সাথে যদি কোনো কিছু শেয়ার করতে হয়, আপনাকে এনাফ পরিমাণে গুড হইতে হবে না। আপনি একজনের চেয়ে অল্প একটু বেশি জানেন, সেটাও অন্যকে অনেস্টির সাথে শেখানোর চেষ্টা করেন। এই অধ্যায়টার আরেকটা টপিক হচ্ছে এই যে আমরা ভাবি যে জিনিয়াস পার্সনরা একা একা থেকে অনেক বেশি চিন্তাভাবনা করে এবং তাদের মধ্যে অনেক ইউনিক চিন্তাভাবনা হঠাৎ করে শূন্য থেকে আবির্ভূত হয়। এই ধরনের ভাবনাগুলোর বিরোধিতা করছেন হচ্ছে অস্টিন ক্লেয়ন। উনি বলছেন, আমরা যদি সিস্টেমেটিক্যালি একটা পরিসংখ্যান করি, ইতিহাসের দিকে তাকাই, বেশিরভাগ সফল মানুষ কিংবা অনেক জ্ঞানী মানুষজন তারা একটা সার্কেলে বিলং করে। ওই সার্কেলটাতে তারা ভালো পরিমাণে ইনফ্লুয়েন্স রাখে এবং তাদের চারপাশে যারা আছে তারাও তাদের উপর সমান পরিমাণে ইনফ্লুয়েন্স রাখে। অর্থাৎ আপনি যদি দেখেন এলন মাস্ক কিংবা জেফ বেজোস বা এরকম আরো বড় বড় টাইকুনদের গ্রুপগুলোকে যদি দেখবেন তারা তাদের মতোই অন্যান্য যারা ছিল তাদের সাথে ছোটবেলায় একটা ভালো বন্ডিং ছিল কিংবা ইয়াং এজে একটা ভালো বন্ডিং ছিল, সেজন্য তাদের পিয়ার প্রেশার বা তাদের এনভায়রনমেন্ট ওভাবে ক্রিয়েট হয়ে গেছিল। সেজন্য একা একা আপনি অনেক কিছু করে ফেলবেন, এই চিন্তা না করে শেয়ার করে কমিউনিটি গঠন করে এগোতে পারেন। এই ব্যাপারটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটার মেইন থিম। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে থিঙ্ক প্রসেস নট প্রোডাক্ট। এই কথাটা কিন্তু এখন খুব বেশি জনপ্রিয়। প্রোডাক্টটাকে কিংবা আউটকামকে ভালো না বেশে আমরা যদি প্রসেসকে ভালোবাসি, তাহলে হয়তো আমাদের সেই জার্নিটা অনেক এনজয়িং হবে এবং মাঝপথ থেকে আমরা সেটা ছেড়ে কিংবা বিরক্ত হয়ে সেই কাজটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেক কমে যায়। তো আপনি কোনো একটা আর্টিস্টিক কাজ যখন করতে যাবেন, সেখানে প্রত্যেকটা ডিটেইল, প্রত্যেকটা স্টেপ যখন আপনি নিজে নিজে করবেন, আপনি সেগুলোর মধ্য দিয়ে যাবেন, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন, আপনি সেখানে অনেক বেশি ইমোশনালি কানেক্ট হতে পারবেন। একইভাবে আপনি যে কোনো একটা টিভি সিরিজের কথাই বলেন, ধরেন গেম অফ থ্রোনস অনেক বেশি জনপ্রিয়। এই সিরিজগুলো যারা দেখছে তাদের সাথে যদি আপনি ডিসকাস করেন, তারা ওই সিরিজগুলো একদম ফার্স্ট টু লাস্ট একদম ইমোশনালি কানেকশনের মাধ্যমে জার্নিটা করছিল। তো আপনি তাদের সাথে একটু কথা বললে দেখবেন, এবং আর অন্য কেউ যদি শুধু কাহিনীটা জানে, সে রিক্যাপ দেখছে কিংবা সেটার সামারিটা দেখছে, ওই দুইজন মানুষ কিন্তু ওই সিরিজটাতে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারবে না। সেই জন্য লেখক বলছেন, আমরা যদি কোনো কাজকে কিংবা আমাদের যে প্রফেশন হতে শুরু করে যে ক্রিয়েটিভ ওয়ার্ক যেটাতে আমরা সাকসেস হতে যাচ্ছি, প্রতিটা জিনিস যদি আমরা নিজেরা ফেস করি, ওইখানে আপনার ইমোশনাল কানেকশনটা অনেক বেশি হচ্ছে এবং আপনার সেই কাজের মধ্যে কত চোরাগলি আছে, কত ভুল ত্রুটি আছে, সবগুলো আপনি অনেক ভালোভাবে জানবেন। একটা ফাইনাল প্রোডাক্টের ফাইনাল স্টেপগুলো জানার চেয়ে ওই ফাইনাল প্রোডাক্টটা আসার আগে যতগুলো ভুল ভ্রান্তি থাকতে পারে সেগুলো জানাটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আর আপনি এই জিনিসটা কখনোই ফেস করতে পারবেন না কিংবা জানতে পারবেন না কোন কাজ জিনিসগুলো কাজ করে না, যদি না আপনি প্রসেসটাকে ফিল না করেন। এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের মেইন থিম।
তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে প্রত্যেকদিন অল্প অল্প করে শেয়ার করেন। যেন আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনি যদি প্রত্যেকদিন মানুষের সাথে শেয়ার করবেন, অনলাইনে কিংবা বন্ধু বান্ধবদের সাথে, সেই শেয়ারটা হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে কিংবা ডিসকাশনের মাধ্যমে। তো এই জিনিসটা আপনাকে লং টার্মে একটা ভালো বুস্ট আপ দেবে। ইন্টেন্সিটির চেয়ে রেগুলারিটি অনেক বেশি মেনটেন করে, কনসিস্টেন্সি অনেক বেশি ম্যাটার করে। কম কম করে করা, কিন্তু সেটা রেগুলারলি আলোচনায় রাখা, রেগুলারলি সেটার সাথে টাচে থাকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা যদি আপনি যদি কোনো টিচার থাকে, তাহলে আপনার টিচার হয়তো আপনাকে SW দিয়ে সেই SWটা আবার আদায় করে নেবে। কিন্তু যারা ক্রিয়েটিভ পার্সন বা নিজ দায়িত্বে কোনো কিছু করতে যাচ্ছে, একটা বড় কিছু বিল্ড করতে যাচ্ছে, তারা কিভাবে নিজেদেরকে চেকে রাখতে পারে? তো লেখক এক্ষেত্রে বলছেন অনলাইনে শেয়ার করেন, মানে একটা শিডিউল করেন অনলাইনে, সেটা রেগুলার বন্ধু বান্ধবদের সাথে কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষের সাথে শেয়ার করেন। তাহলে হয়তো আপনার মধ্যে একটা লায়াবিলিটি আসবে যে আজকে আমার শেয়ার করা হয় নাই, আজকে আমি এই কাজটা করছি, এটা শেয়ার করে দিই। তাহলে আপনার সবকিছু একটু অর্গানাইজ হবে এবং মানুষের সাথে শেয়ার করলেন। এবং সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনাকে মানুষ দেখতেছে, আপনার প্রোগ্রেসটা দেখতেছে এবং আপনার সম্পর্কে তাদের মধ্যে একটা রেসপেক্ট জন্মাচ্ছে। এই ছেলেটা আমাদের চোখের সামনে কি করতেছে, গ্রো করতেছে। আপনি মানুষের সামনে যখন গ্রো করবেন, তখন মানুষের আপনার উপর অনেক ট্রাস্ট থাকবে। ধরেন আপনি একজন ভিডিও এডিটর হায়ার করতে যাচ্ছেন, সেখানে একজন মানুষ এসে আপনাকে অনেক সুন্দর একটা স্যাম্পল পাঠাইলো, কিন্তু আপনি তখনও তাকে বিশ্বাস করতে পারবেন না। কারণ আমি নিজেই দেখছি, আমি যখন ভিডিও এডিটর হায়ার করতে গেছি, তখন আমাকে কি সুন্দর সুন্দর ওয়েবসাইট ভিত্তিক তাদের পোর্টফোলিওগুলো পাঠাইছে, সেখানে খুব প্রো লেভেলের ভিডিও এডিটিং ছিল। কিন্তু যখন আমি তাকে একটা ছোট্ট একটা স্যাম্পল করতে বললাম 10 সেকেন্ডের, তখন সেখানে একেবারে ধ্বজভঙ্গ অবস্থা করে ফেলছে। কিন্তু ওই লোকটা যদি রেগুলার আমার আইডিতে অ্যাড থাকতো এবং রেগুলার সে তার যেই কাজটা আপলোড দিত, তাহলে আমি জানতাম এই লোকটার কাজের একটা সিগনেচার আছে, তার কাজের ধরনটা এরকম এবং তাকে আমি 1 বছর ধরে ফলো করতেছি। 1 বছরে সে এইভাবে ডেভেলপ করছে। সে আগে নর্মাল এডিট করতো, পরে ইন্টারমিডিয়েট, পরে হচ্ছে অ্যাডভান্স এডিট করা শুরু করছে এবং আরও বিভিন্ন জায়গায় কাজ করছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করছে। তো আপনি দেখেন এরকম একটা মানুষকে আপনি কি পরিমাণ ট্রাস্ট করবেন? আপনি কি তার সাথে আর কোনো ফার্দার কথাবার্তায় যাবেন, নাকি সরাসরি তাকে হায়ার করবেন? এই যে ট্রাস্ট আপনি অনলাইনের মাধ্যমে গেইন করতে পারতেছেন, এটা কিন্তু আগে ছিল না। সেজন্য লেখক বলছে নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্সও রাখেন রেগুলারিটির জন্য, অনলাইনে পোস্ট করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইনে পোস্ট করলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার অনেক অপশন বাড়বে এবং অনেক মানুষ আপনাকে বিশ্বাস করবে। 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ওপেন আপ ইউর ক্যাবিনেট অফ কিউরিওসিটিস, অর্থাৎ আপনার যে কৌতূহলের যে দরজাটা সেটা খুলে দিতে হবে। মানুষের সাথে শেয়ার করতে হবে আপনার স্পেসিফিক কোন ধরনের বই ভাল লাগে, আপনার কোন ধরনের জনরা ভাল লাগে, কোন ধরনের দর্শন আপনার ভাল লাগে, আপনি কি ধরনের চিন্তা করেন। এগুলো যদি আপনি মানুষের সাথে শেয়ার করেন, তাহলে মানুষজন আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্সেসিবল ভাবা শুরু করবে, মানে আপনার সাথে মানুষ খুব দ্রুত কানেক্ট হতে পারবে। এখন এই জায়গায় আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে লেখকের বিপরীতে। আপনি যদি চান একটু ইন্ট্রোভার্ট টাইপের, আপনি নিজেকে একটু রিজার্ভ রাখবেন, অবশ্যই রাখতে পারবেন। সবারই যে আসলে কনভেনশনাল ওয়েতে সফলতা দরকার এমন না। অনেকে আসলে ইন্ট্রোভার্ট থাকার পরেও কি হইতে পারে, সফল হইতে পারে। কিন্তু ধরেন আপনার এরকম কোনো রেস্ট্রিকশন নাই, আপনি ইন্ট্রোভার্ট না, আপনি এক্সট্রোভার্ট, কিংবা আপনি মাঝামাঝি পর্যায়ের একজন মানুষ যার আসলে খুব বেশি রিজার্ভ থাকা নিয়ে কোনো চাপ নাই, তো আপনি সেই ক্ষেত্রে মানুষের সাথে শেয়ার করতে পারেন জিনিসগুলো। মানে আপনার ইউনিক যে থিঙ্কিং, ইউনিক টেস্ট, এগুলো সবগুলো আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন। তাহলে মানুষজন আপনাকে ওভারঅল একটা কম্বিনেশনে ফেলতে পারবে। সেটা হচ্ছে আপনার সম্পর্কে অন্যদেরকে জানানো, আপনার ভেতরে যা যা কিউরিওসিটি আছে, আপনার ভেতরে যা যা টেস্ট আছে, সেগুলো অন্যদের সাথে কানেক্ট করা। 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে টেল গুড স্টোরিজ, অর্থাৎ আপনি একটা আর্ট দাঁড় করালেন, আপনি একটা প্রোডাক্ট দাঁড় করালেন, সেই প্রোডাক্টটা দাঁড় করানোর পর আপনি এটার পেছনের গল্পটা যখন বলেন, সেটা যদি খুব সাদামাটা হয়, বিটার ট্রুথ হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে সেটার অ্যাকসেপ্টেন্স অনেক কম থাকবে। একটা উদাহরণ দেই, ধরেন আপনার সামনে 2টা ছবি আছে। একটা ছবির নিচে লেখা আছে অরিজিনাল লিওনার্দো দা ভিঞ্চির আর্ট, আরেকটা নিচে লেখা আছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কোনো একটা স্টুডেন্ট এটা আঁকছে। ওইটার নিচে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 3য় বর্ষের একটা স্টুডেন্ট লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটা হুবহু কপি করছে। এটার মধ্যে কোনো অমিল নেই। যতই আপনাকে নিশ্চয়তা দেওয়া হোক এটা একদম ইকুয়াল টু অথেন্টিক ওয়ান, বাট আপনি কিন্তু কখনোই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে 3য় বর্ষের স্টুডেন্ট আঁকছে ওইটার দিকে যাবেন না। আপনাকে যদি বলা হয় দুইটা যদি সেম প্রাইসে দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? আপনি অবশ্যই লিওনার্দো দা ভিঞ্চিটা নেবেন। ইভেন অনেক টাকা, অনেক মিলিয়ন ডলার দিয়েও ওইটা বিক্রি হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের যে আর্টটা সেটা বিক্রি হবে নর্মাল যেরকম আর্টের বাজার দর থাকে সেরকম দামে বিক্রি হবে। সেই জন্য প্রোডাক্ট একই রকম হইলো, দেখতে একই রকম হইলো, ওই প্রোডাক্টের পেছনে যে গল্পটা বলবেন, যে তথ্যটা দেবেন, সেই তথ্যটা ওই প্রোডাক্টকে অথেন্টিকের চেয়ে বেশি অথেন্টিক করে তুলতে পারে। ইট ডাজন্ট মিন যে আপনি নিজে লিখছেন সেই জিনিসটা বা আপনি নিজে বানাইছেন। অনেক সময় আপনি নিজে না বানাইলেও আপনার গল্পটা সত্য হবে, কিন্তু গল্পটার প্রেজেন্টেশন এমন হবে আপনার ওই প্রোডাক্টটার ভ্যালু অনেক গুণ বাড়ায় দিবে, সেই জিনিসটার যে অথেন্টিসিটি সেটাকে অনেক গুণ বাড়ায় দিবে। সেই জন্য কোনো একটা জিনিস যখন আপনি বিল্ড করবেন, সেটার পেছনে গল্পটাও যাতে বিল্ড করতে পারেন সেদিক দিয়েও মনোযোগ দিতে হবে।
6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে টিচ হোয়াট ইউ নো। অন্যকে সেটাই শেখান যেটা আপনি জানেন, মানে যতটুকুই আপনি জানেন সেটা অন্যকে শেখান। আপনার কাছে হয়তো মনে হইতে পারে আপনি যেটুকু জানেন ওটা খুব বেসিক লেভেলের, এটা অনেকেই জানে বা বেশিরভাগই জানে, কিন্তু আসলে আপনি ভুল। আপনি ইউটিউবে গেলে কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে গেলে এমন অনেক জিনিস দেখবেন যেটা আপনার মনে হয় যে এটাও কি শেখানোর আছে কিনা। ওরকম জিনিসও শিখে অনেক মানুষ রীতিমতো একটা চ্যানেল দাঁড় করায় ফেলছে, একটা পেজ দাঁড় করায় ফেলছে। তো এই যে জিনিসটা, এটা লেখক বলতেছেন আপনি যতটুকুই জানেন এটা অন্যকে শেখান, এবং অন্যকে শেখাইতে গেলে আপনার মধ্যে নিজেকে নতুন কিছু জানার একটা আগ্রহ তৈরি করবে, যাতে করে আপনি নতুন কিছু শিখাইতে পারেন। এবং এটাকে লেখক কোনোভাবে শো অফ বা সেলফ প্রমোশন হিসেবে দেখেন না, লেখক বলেন এটা একটা সার্ভিস আপনি যেটা মানুষকে দিবেন, এবং এর বিনিময়ে আপনি অনেক কিছুই পাবেন সোশ্যাল মিডিয়াতে। 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটাতে বলা হয়েছে ডোন্ট টার্ন ইনটু এ হিউম্যান স্প্যাম। হিউম্যান স্প্যাম হচ্ছে তারাই যারা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 15 সেকেন্ড ব্যাক টু ব্যাক এই ধরনের আলতু ফালতু কমেন্ট করে, কপি পেস্ট কমেন্ট করে কিংবা বিভিন্ন রকম এলোপাথারি পোস্ট করে যারা সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট করে, ওই তাদেরকে বলছে হিউম্যান স্প্যাম। অর্থাৎ কি লিখতেছে সে নিজেও জানে না, সে জাস্ট আনন্যাচারাল ওয়েতে একটা জিনিস কপি পেস্ট করে যাচ্ছে তার একটা ফলোয়ার বাড়ার জন্য, তার একটু ফেম অর্জনের জন্য। কিন্তু এই জিনিসগুলো দেখে মানুষের মধ্যে আপনার প্রতি রেসপেক্ট কমবে। কোনোভাবে যদি মানুষকে ইমপ্রেশনটা দিয়ে দেন যে আপনার মধ্যে আসলে জেনুইন বা অথেন্টিক দেওয়ার মতো কিছু নেই, আপনি জাস্ট তার একটা ফলো পাওয়ার জন্য কিংবা তার একটা লাইক পাওয়ার জন্য আপনি এসব করতেছেন, তা আপনার যেই পার্সোনাল ব্র্যান্ড, সেই পার্সোনাল ব্র্যান্ডটা অনেক দূর ডাউন হয়ে যাবে। 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে লার্ন টু টেক এ পাঞ্চ, অর্থাৎ ঘুষি খাওয়া শেখেন। আপনি যখন কোনো একটা কিছু অনলাইনে শেয়ার করবেন বা অনেক মানুষের সাথে শেয়ার করবেন, অনেকে আপনাকে অনেক রকম কথা বলবে, কিন্তু আপনার ইমোশনাল ম্যাচুরিটি হচ্ছে আপনার গ্রোথের পিছনে সবচেয়ে দরকারি উপাদান। আপনার বুঝতে হবে কোন ধরনের কথাগুলোকে আপনি স্কিপ করতে হবে এবং কোন ধরনের সমালোচনাগুলোকে আপনি নিজের গ্রোথের জন্য অ্যাকসেপ্ট করতে হবে। কিছু কিছু সমালোচনা শুনলে আপনি বুঝতে পারবেন এই লোকের আপনার কাজের সাথে কোনো লেনদেন নাই, এই লোকের আপনাকে ভালো লাগে না, কিংবা আপনি নিজে কোনো একটা কিছুতে প্রসপারাস কিংবা আপনি একটা জিনিস করতেছেন এটা দেখে তার খারাপ লাগতেছে। আবার অনেক হইতে পারে আসলে আপনার কাজটার যে ডেপথ ওটা আরেকটু বাড়তে পারে বা একটু চেঞ্জ আসতে পারে, ওভাবে বলতে পারে। আপনি কথার ধরন দেখলে বুঝতে পারবেন কোন ধরনের সমালোচনাগুলো নেওয়া উচিত আর কোনগুলো নেওয়া উচিত না। কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার এইসব সমালোচনা শুনতে হবে এবং এই সমালোচনাগুলোর প্রতি অ্যাগ্রেসিভ হলেও চলবে না। 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সেল আউট, অর্থাৎ বিক্রি করতে হবে। অনেকেই ভাবে যে ক্রিয়েটিভিটির সাথে হয়তো টাকা পয়সা উপার্জনের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, সাপ বেজে একটা সম্পর্ক আছে। বিষয়টা আসলে সেরকম না। লেখক এখানে বলতে চেয়েছেন আপনি যদি আপনার আর্টকে বিক্রি করতে পারেন, সেই আর্টকে বিক্রি করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আপনার মূল্যবোধের সাথে যায়। আবার এমনভাবে আর্ট বিক্রি করার দরকার নেই যেটা আপনার যে সৃজনশীলতা কিংবা আর্ট সেটার যে মূল্যবোধ, কোর আইডিয়া ওটার বিপরীতে চলে যায়। দ্যাট মিনস ভণ্ডামির মধ্যে যাতে না পড়ে। এরকম একটা স্টেরিওটাইপ হয়ে গেছে যে আর্টিস্ট হইতে গেলে তাকে কষ্ট পাইতে হবে, কিন্তু এই ধারণাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি কেন একজন গ্রেটেস্ট আর্টিস্ট হওয়ার পাশাপাশি একজন গ্রেটেস্ট ম্যানেজার হবেন না? আপনার অবশ্যই গ্রেটেস্ট একজন ম্যানেজার হইতে হবে। এরকম অনেক আর্টিস্ট আছে, এরকম অনেক রাইটার আছে, এরকম অনেক ক্রিয়েটিভ মানুষ আছে যারা তাদের আর্টকে সাকসেসফুলি বিক্রি করে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হইতে পারছে। এই লেখকদেরকে, শিল্পীদেরকে মানে একটু গরিব কাতারে ফেলে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা থেকে বের হওয়ার জন্য আমরা একজনকে উদাহরণ হিসেবে দেখতে পারি, সেটা হচ্ছে জে.কে রাউলিং। উনি হচ্ছেন হ্যারি পটার সিরিজের লেখক। উনি ফার্স্ট জীবনে এই বইটা ছাপাইতেই পারেনি, কিন্তু পরবর্তীতে উনি দুনিয়ার একমাত্র লেখক ছিলেন যিনি হচ্ছে বই বিক্রি করে বিলিয়নার হয়েছেন। একজনের একটা ভালো স্কিল আছে, ওইটার পাশাপাশি আরেকটা ভালো স্কিল যে থাকতেই পারবে না, এই বিষয়টা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। বরং এটা আমাদের সাস্টেনেবিলিটি এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনেক বেশি দরকার। লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে স্টিক অ্যারাউন্ড, অর্থাৎ লেগে থাকা। ক্রিয়েটিভ সেক্টরগুলোতে কখনোই আপনি রাতারাতি সফল হতে পারবেন না। এই ক্রিয়েটিভ সেক্টরগুলোতে যারা সফল হয় তারা একটা লম্বা সময় ধরে লেগে থাকে। আপনি ফিল্ম বানাবেন, আপনি ডকুমেন্টারি বানাবেন, আপনি সিনেমা বানাবেন, আপনি ছবি আঁকবেন। এই যে ক্রিয়েটিভ সেক্টরগুলো, এগুলোকে বাইরে থেকে দেখতে যতটা ফ্যান্টাসি কিংবা ফ্যান্সি টাইপ মনে হয়, বাস্তবে কিন্তু এর ভেতরে একটা অন্ধকার দিক আছে। এই জগৎটাতে আপনার একটা নির্দিষ্ট সময়, একটা লম্বা সময় ধরে লেগে থাকতে হয়, নিজেকে দেখাইতে হয় যে এই জায়গাটাতে আমি খিঁচ দিয়ে পড়ে থাকছি। এই সেক্টরটাতে প্রতিনিয়ত শিখতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয় এবং মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। তো এই সেক্টরটাতে যারা টিকে থাকে তারা যে সবচেয়ে বেশি মেধাবী মানুষ ব্যাপারটা এমন না, তারা হচ্ছে সবচেয়ে বেশি লেগে থাকা মানুষ। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কতটুকু আছে, মানে যেটা আমরা বলি বাইবর্ন ক্রিয়েটিভিটি, এই জিনিসটা আসলে কতটুকু আছে ডাজন্ট ম্যাটার। আপনি যদি লেগে থাকতে না পারেন, আপনি এসব সেক্টরে সার্ভাইভ করতে পারবেন না। সেজন্য মূল মন্ত্রই হচ্ছে এসব সেক্টরে আপনাকে প্রতিনিয়ত ফেল করে আবার ঘুরে দাঁড়ানোর একটা চিন্তা রাখতে হবে।
এই ছিল এই বইটার রিভিউ। এই বইটা নিয়ে আমি রিভিউ কেন করলাম এই বিষয়টা একটু বলি। এটা বলার আগে এই বইটার একটু বিস্তারিত বলে ফেলি। বইটা হচ্ছে শহীদ ওয়ার্ক অস্টিন ক্লেয়ন হচ্ছে মূল লেখক এবং অনুবাদক হচ্ছে ইফতেখার আবির। বইটা প্রকাশিত হয়েছে অক্ষরবৃত্তি প্রকাশনী থেকে। তো আপনারা নিয়ে নিতে পারেন। দামটা একটু বলে দিই, বাংলাদেশি টাকা 250 টাকা, হয়তো এডিশন এদিক সেদিক হলে দামটা চেঞ্জ হতে পারে, আপনারা দেখে নেবেন। তো এই বইটা আমার কাছে ইন্সপিরেশনাল, মানে আমাকে একটু ইন্সপায়ার করছে যে নিজেকে আটকে রাখা আসলে কোনো কাজের কথা না, বা নিজেকে লুকিয়ে রাখা কোনো কাজের কথা না। আজকে আমি একটু ইমপ্রুভ করব, কালকে আরেকটু ইমপ্রুভ করব, হঠাৎ করে একদিন আমার মনে হবে যে বাহ অনেক ভালো ইমপ্রুভ করছি, এখন নিজেকে একটু প্রকাশ করি অনলাইনে। বিষয়টা আসলে লুপ। আপনি এই ফাঁদের মধ্যে যদি একবার পড়ে যান, আপনি এখান থেকে আর বেরোতে পারবেন না। আপনার কখনোই মনে হবে না যে আপনি আসলে ইমপ্রুভ করতেছেন। এই ভিডিওটা আমি যেভাবে ভাবছিলাম অনেক পারফেক্ট করে বানাবো, স্ক্রিপ্ট করে বানাবো, স্ক্রিপ্টের লেখাগুলো একদম পলিশড হবে, দেখে দেখে বলবো, ওরকম কিন্তু করতে পারতাম, অনেক টাইম লাগতো। কিন্তু আমি ভাবলাম যে যাক, আগে আমার কি যেই সুপ্ত অবস্থা, নিজেকে যে গুটিয়ে রাখা, পারফেক্ট হয়ে আসবো, এই চিন্তাটা ব্রেক করার জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা বানাইছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার যদি মনে হয় আপনার সাথে খুব বেশি রিলেটেবল এবং আপনার আরও অন্যান্য অনেক বন্ধুবান্ধবদের সাথেও এটা রিলেটেবল হবে, তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আশা করি লং টার্মে আমাদের এই চ্যানেলটা আরও অনেক ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে।